56তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। স্বাধীনতা দিবস আজ। স্বাধীনতার 56 বছরেও সাধারণের কাছে পৌঁছায়নি স্বাধীনতার সুফল, কমেনি বৈষম্য। হরমুজ প্রণালীতে চলতে পারবে বাংলাদেশ সহ 6 দেশের জাহাজ। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। পুরো মার্চ মাস জুড়ে থাকছে বাঙালিয়ানার বিশেষ আয়োজন রক্তস্নাত মার্চ। দেখতে চোখ রাখুন বাঙালিয়ানায়। বাংলার ইতিহাসের সবচেয়ে রক্তাপ্লুত সময় মার্চ 1971। একই সঙ্গে এই মার্চই ইতিহাসের স্বর্ণোজ্জ্বল সময়। একদিকে মুক্তির আকাঙ্ক্ষায় বাংলার মানুষের গগন বিদারী উন্মাতাল স্লোগান, অন্যদিকে পাকিস্তানি হায়নার নৃশংস বর্বর গণহত্যার প্রস্তুতি। স্বাধীনতার নেশায় আসক্ত জাতিকে কি দাবিয়ে রাখা যায়? গণহত্যা, আগুন আর ধ্বংসের বধ্যভূমি থেকে বাংলার জনতা ফিনিক্স পাখির মতো উড়াল দিয়ে নীল আকাশে এঁকে দিল লাল সবুজ পতাকা। মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেলিত জনতার সংগ্রামমুখর ঘটনাবহুল 1971-এর মার্চ নিয়ে বাঙালিয়ানার প্রতিদিনের আয়োজন রক্তস্নাত মার্চ। স্বাধীনতার চূড়ান্ত ক্ষণগণনায় আজ 26 মার্চ 1971 শুক্রবার রাত 12টায় বাঙালি পুলিশ সদস্যদের মরণপণ প্রতিরোধে থমকে যায় ট্যাঙ্ক ও কামান সজ্জিত প্রায় 800 সদস্যের পাক বাহিনী। একটু পরে মর্টার ও হেভি মেশিন গান দিয়ে গুলিবর্ষণ শুরু করে। বাঁশের বেড়ার তৈরি 4টি বেড়াকে আগুন ধরে যায়। পাক বাহিনীর ট্যাঙ্ক বহর সহ প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করে। 12:30টার দিকে পাক বাহিনীর ভারী অস্ত্রের মুখে বাঙালি পুলিশ সদস্যরা তাদের কৌশল পরিবর্তন করে। গ্যারিলা পদ্ধতিতে পাক বাহিনীর উপর হামলা চালায় এবং অনেককে হতাহত করে। 25 মার্চ পাক বাহিনীর হামলার সাথে সাথেই শেখ মুজিব অনুধাবন করলেন মুক্তিযুদ্ধ শুরু করার জন্য একটি আনুষ্ঠানিক ঘোষণার প্রয়োজনীয়তা। তাই মধ্যরাতের পর তিনি ইংরেজিতে স্বাধীনতার ঘোষণা তৈরি করে ইপিআরের ওয়্যারলেসের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা করলেন। ঘোষণাটি নিচে উদ্ধৃত করা হলো: This may be my last message. From today, Bangladesh is independent. I call upon the people of Bangladesh, wherever you might be and with whatever you have, to resist the army of occupation to the last. Your fight must go on until the last soldier of the Pakistan occupation army is expelled from the soil of Bangladesh and the final victory is achieved. রাত 1টায় পাক বাহিনীর একটি দল শেখ মুজিবের বাসভবনের অদূরে শুক্রাবাদে ব্যারিকেডের মুখোমুখি হয়। এখানে প্রতিরোধ ব্যূহ ভেঙে হানাদাররা রাত 1:30টায় তাঁর বাসভবনে এলো পাতাড়ি গুলি চালিয়ে ভেতরে প্রবেশ করে। শেখ মুজিবকে রাত 1:30টায় তার বাসভবন থেকে বন্দি করে শেরে বাংলা নগরস্থ সামরিক বাহিনীর সদর দফতরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে সেনানিবাসে নিয়ে সকাল পর্যন্ত আদমজি কলেজের একটি কক্ষে আটক রাখা হয়। সকালে আদমজি কলেজ থেকে শেখ মুজিবুর রহমানকে সেনানিবাসের ফ্ল্যাগ স্টাফ হাউস, বর্তমানে সেনাপ্রধানের বাসভবন যেখানে, নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে সন্ধ্যায় অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। রাজারবাগ পুলিশ লাইনে 25 মার্চ রাত 11:45 শুরু হওয়া যুদ্ধ থেমে থেমে চলতে থাকে রাত 3টে, 3:30 পর্যন্ত। বাঙালি পুলিশের কিছু সদস্য বুকে অসীম সাহস নিয়ে সমান তালে লড়ে চলে ট্যাঙ্ক, কামান আর মর্টারের বিরুদ্ধে। অপর একটি গ্রুপ অস্ত্র ও গোলাবারুদ সহ মালিবাগ, চামেলিবাগের প্রান্ত দিয়ে ঢাকা শহরের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। রাজারবাগ পুলিশ লাইন্সের সেদিনকার সেই অস্ত্র আর গোলাবারুদ ব্যবহৃত হয়েছে সারা দেশে সীমান্তবর্তী মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ শিবিরে এবং সম্মুখ সমরে। 22তম বেলুচ রেজিমেন্টের সৈন্যরা রাতে পিলখানায় ইপিআরের ওপর যে হামলা শুরু করেছিল, বাঙালি সৈন্যরা সেই প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যায় সারা রাত। শত শত বাঙালি সৈন্য নিহত হয়।
একজন পাকিস্তানি অফিসার সহ বহু পাকিস্তানি সৈন্য নিহত হয়। যুদ্ধ এতটা প্রচণ্ড ছিল যে ২৬ মার্চ অপরাহ্নে ট্যাঙ্ক বাহিনীকে পাকিস্তানি সৈন্যদের সাহায্যার্থে পিলখানায় আসতে হয়। পিলখানা ৩ নম্বর গেটের কাছে প্রচণ্ড যুদ্ধ হয়। ইপিআর সদস্যরা অসীম বীরত্ব প্রদর্শন করেন। শেষ পর্যন্ত পাকিস্তানি বাহিনীর সঙ্গে অসম যুদ্ধে টিকতে না পেরে তারা বুড়িগঙ্গা অতিক্রম করে জিঞ্জিরায় অবস্থান গ্রহণ করেন। ইপিআর সদস্যদের একটি অংশ বাস নিয়ে চলে যায় মিরপুরের দিকে। সেখানে তারা পাকিস্তানি ও অবাঙালিদের মোকাবেলা করে এবং হরিরামপুর ও সাভার হয়ে আরিচার দিকে সরে যায়। অনেক বাঙালি ইপিআরকে বন্দি করা হয়। পাক হানাদার বাহিনী ঢাকায় দিনরাত কারফিউ দিয়ে ভবন, বস্তি, বাজারের ওপর ভারী মেশিনগান ও কামানের গোলা নিক্ষেপ করতে থাকে। এলাকার পর এলাকা আগুন লাগিয়ে ভয়ার্ত নরনারী শিশুকে অগ্নিদগ্ধ ও গুলি করে হত্যা করে। ২৫ তারিখ রাত থেকে ২৬ তারিখ ভোর পর্যন্ত ট্যাঙ্ক, স্বয়ংক্রিয় রাইফেল, রকেট নিক্ষেপক, ভারী মর্টার, হালকা মেশিনগান সহ নানা ধরনের অস্ত্র ব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরীহ নিরস্ত্র ছাত্র শিক্ষক কর্মীদের হত্যার এক উন্মত্ততা চালানো হয়। মূলত গুলি করে ও বেয়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়। এরপর বেশিরভাগ লাশ বিভিন্ন হল সংলগ্ন মাঠে মাটি চাপা দিয়ে তার উপর বুলডোজার চালিয়ে মাটি সমান করে দেয়া হয়। জীবিত কর্মচারীদের দিয়ে লাশ টেনে এনে গর্তে ফেলতে বাধ্য করে এবং তাদেরকেও লাশের স্তূপের পাশে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে হত্যা করে। অনেক লাশ উন্মুক্ত স্থানে ফেলে রাখে হানাদার বাহিনী। ভোরে পাকিস্তানিদের গুলিতে ঘরের মাঝেই প্রাণ হারান মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা মধুসূদনদের স্ত্রী যোগমায়া, সদ্য বিবাহিত বড় ছেলে রণজিৎ ও পুত্রবধূ রীনা রানী। অসুস্থ মধুসূদন দে লুকিয়ে থেকে সে যাত্রা প্রাণ পেলেও ঘণ্টাখানেক পর পাকিস্তানিরা আবার ফিরে এসে তাকে ধরে নিয়ে জগন্নাথ হলের মাঠে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী শিক্ষকদের সঙ্গে ব্রাশ ফায়ার করে হত্যা করে। ২৫ তারিখ রাত ও ২৬ তারিখ ভোরের মধ্যবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন ইকবাল হল, সলিমুল্লাহ হল, জগন্নাথ হল, সূর্য সেন হল, মহসিন হল, ফজলুল হক হল, রোকেয়া হল সহ শিক্ষকদের আবাসিক এলাকায় আক্রমণ চালিয়ে ডক্টর জিসি দেব, ডক্টর মনিরুজ্জামান, অনুদ্বৈপায়ন ভট্টাচার্য, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা আহত হয়ে পরে মারা যান সহ ৯ জন শিক্ষককে ঘরে ঢুকে হত্যা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের বেশিরভাগ মেয়ে আগেই হল ছেড়ে গেছিলেন। অল্প কয়েকজন মেয়ে হলে অবস্থান করছিলেন। ২৫ মার্চ রাতে সেখানে চালানো হয় পৈশাচিক বর্বরতা। পরবর্তী সময়ে হলের অন্তত একটি কক্ষে ৬টি মেয়ের লাশ পা বাঁধা ও নগ্ন অবস্থায় পাওয়া যায়। এ রাতেই রোকেয়া হল থেকে শুরু হয় ৯ মাস ব্যাপী ধর্ষণের পৈশাচিক উল্লাস। এদিন ভোরবেলা ৩৬ এলিফ্যান্ট রোডের বাসায় আগরতলা মামলার ২ নম্বর অভিযুক্ত পাকিস্তানি নৌবাহিনীর অবসরপ্রাপ্ত বাঙালি অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেনকে গুলি করে হত্যা করে পাকিস্তান সেনাবাহিনী। তার লাশ জিপে উঠিয়ে নিয়ে যায় হানাদার বাহিনী। তার লাশ আর পাওয়া যায়নি। এদিন ভোরে পাক হানাদার বাহিনী দি পিপল, সংবাদ, ইত্তেফাক, বাংলার বাণী অফিসে ট্যাঙ্কের গোলাবর্ষণ করে। সকালে পাক হানাদার বাহিনী কয়েকবারের চেষ্টায় কেন্দ্রীয় শহীদ মিনার ট্যাঙ্কের গোলায় ধ্বংস করতে না পেরে সেদিন রাতে ডিনামাইট দিয়ে শহীদ মিনার ধূলিসাৎ করে দেয়। ২৬ মার্চ সকালে গুরুদুয়ারা, নানকশাহী, শিব ও কালী মন্দিরে ঢুকে সেখানকার পুরোহিতদের গুলি করে হত্যা করা হয়। অবাঙালিদের সহযোগিতায় পাক সেনারা দুপুরে পুরনো ঢাকা আক্রমণ করে এবং মধ্যরাত পর্যন্ত ধ্বংসযজ্ঞ চালায়। পুরনো ঢাকায় নিহতদের লাশ বুড়িগঙ্গায় ভাসিয়ে দেয়া হয়। বিদেশি সাংবাদিকদের হোটেল ইন্টারকন্টিনেন্টালে আটকে রাখা হয়। সকালে পিপলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টো কড়া সামরিক প্রহরায় ঢাকা ত্যাগ করেন। করাচি বিমানবন্দরে পৌঁছে তিনি ঢাকায় ২৫ মার্চ সেনাবাহিনীর অপারেশনের প্রশংসা করে বলেন, আল্লাহকে অশেষ ধন্যবাদ, সেনাবাহিনী পাকিস্তানকে রক্ষা করেছে। পিলখানা ইপিআর ব্যারাক থেকে শেখ মুজিবের স্বাধীনতার ঘোষণা ওয়্যারলেসের মাধ্যমে চট্টগ্রাম ইপিআর সদর দফতরে পৌঁছায়। চট্টগ্রাম উপকূলে নোঙর করা একটি বিদেশি জাহাজও এই মেসেজ গ্রহণ করে।
চট্টগ্রামে অবস্থানকারী আওয়ামী লীগের শ্রম সম্পাদক জহুর আহমেদ চৌধুরী শেখ মুজিবের স্বাধীনতার ঘোষণাটির বাংলা ভাবানুপাত সাইক্লো স্টাইল করে শহরবাসীর মধ্যে বিলির ব্যবস্থা করেন। পাকিস্তান সেনাবাহিনী অতর্কিতে পিলখানা ইপিআর ঘাঁটি, রাজারবাগ পুলিশ লাইন আক্রমণ করেছে এবং শহরের লোকদের হত্যা করছে। ঢাকা চট্টগ্রামের রাস্তায় রাস্তায় যুদ্ধ চলছে। আমি বিশ্বের জাতিসমূহের কাছে সাহায্যের আবেদন করছি। আমাদের মুক্তিযোদ্ধারা বীরত্বের সঙ্গে মাতৃভূমি মুক্ত করার জন্য শত্রুদের সঙ্গে যুদ্ধ করছে। সর্বশক্তিমান আল্লাহর নামে আপনাদের কাছে আমার আবেদন ও আদেশ, দেশকে স্বাধীন করার জন্য শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যান। আপনাদের পাশে এসে যুদ্ধ করার জন্য পুলিশ, ইপিআর, বেঙ্গল রেজিমেন্ট ও আনসারদের সাহায্য চান। কোনো আপোষ নেই, জয় আমাদের হবেই। আমাদের পবিত্র মাতৃভূমি থেকে শেষ শত্রুকে বিতাড়িত করুন। সব আওয়ামী লীগ নেতাকর্মী এবং অন্যান্য দেশপ্রেমিক ও স্বাধীনতাপ্রিয় লোকদের এ সংবাদ পৌঁছে দিন। আল্লাহ আপনাদের মঙ্গল করুন। শেখ মুজিবুর রহমান। জয় বাংলা। 25 মার্চ 1971। আওয়ামী লীগের চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক এম এ হান্নান দুপুর 2:10 এবং 2:30 আগ্রাবাদ চট্টগ্রাম বেতার থেকে মুজিবের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। আগ্রাবাদ বেতার ভবনের নিরাপত্তাহীনতার কথা ভেবে 26 মার্চ সন্ধ্যায় কয়েকজন বেতার কর্মী চট্টগ্রামের কালুরঘাট বেতার ট্রান্সমিশন কেন্দ্রের স্টুডিও ব্যবহার করে স্বাধীন বাংলা বেতার কার্যক্রম শুরু করেন। নাম দেন স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র। এখান থেকেই কিছুক্ষণ পরপর শেখ মুজিবের পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন অনেকেই। প্রচার করা হয় বিভিন্ন নির্দেশাবলী। মাত্র 10 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন ট্রান্সমিটার থেকে 50 মাইল দূরে অগ্নিস্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে স্বাধীনতার সে বার্তা। বাঙালির প্রাণে সাহস সঞ্চারিত হয়। রাত 8টায় পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান করাচি থেকে এক বেতার ভাষণে বলেন, পূর্ব পাকিস্তানে সরকারের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার জন্য সেনাবাহিনীকে আদেশ দেওয়া হয়েছে। শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলন করে রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছেন। আমি শেখ মুজিবুর রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে আগেই ব্যবস্থা নিতে পারতাম, কিন্তু আমি শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের পক্ষপাতী বলেই ন্যায়সঙ্গত উপায়ে উদ্ভূত পরিস্থিতির সমাধান চেয়েছি। কিন্তু শেখ মুজিবুর রহমানের এক গুয়েমি অনড় মনোভাব থেকে এটাই প্রতীয়মান হয় যে লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু। শেখ মুজিবুর রহমান দেশের সংহতি ও সার্বভৌমত্বের উপর আঘাত হেনেছেন। এ অপরাধের জন্য তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। 23 বছরের শোষণ, বঞ্চনা, অত্যাচার, নিপীড়ন, ইতিহাসের নির্মমতম গণহত্যা ও সর্বোপরি পশ্চিম পাকিস্তানি রাজনীতিক ও সামরিক নেতাদের চক্রান্তের জাল ছিন্ন করে পূর্ব পাকিস্তানের কফিনে শেষ পেরেক ঠুকে 26 মার্চ 71-এর সূর্যোদয়ে বাংলাদেশ নামে এক নতুন দেশের গর্বিত পদভারে প্রকম্পিত হল। 56 বছর আগে আজকের দিনে নিজের জীবনকে তুচ্ছ করে নিজেদের স্বাধীন বলে ঘোষণা করেছিল বীর বাঙালি। স্বাধীনতার এই লড়াই একদিনের নয়, এর পেছনে রয়েছে দীর্ঘদিনের ত্যাগ, তিতিক্ষা আর একগুচ্ছ স্বপ্ন। এসব স্বপ্নের কিছু অর্জিত হলেও স্বপ্ন ভঙ্গের বেদনাও কম নয়। স্বাধীন বাঙালির পাওয়া না পাওয়া নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। 1992 সালের 26 মার্চ শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গণ আদালত 1971 সালের মুক্তিযুদ্ধে গণহত্যার দায়ে গোলাম আজম সহ জামায়াতে ইসলামীর নেতাদের মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের জন্য দোষী ঘোষণা করে। এরপরই 1993 সালের ফেব্রুয়ারি মাসে সিদ্ধান্ত হয় 25 মার্চ জগন্নাথ হলের গণকবরে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদদের সম্মাননা জানানো হবে। সে বছর 25 মার্চ রাত 10:30টায় শহীদ মিনারের পাদদেশে জাহানারা ইমাম মশাল প্রজ্বলন করলেন। তার মশালের আগুনে বাকি সকলে নিজেদের মোমবাতিতে অগ্নিসংযোগ করে শহীদদের স্মরণে বিভিন্ন গান গাইতে গাইতে মিছিল সহযোগে পৌঁছে গেলেন জগন্নাথ হল গণকবরে। গণহত্যার কালো রাতের শহীদ স্মরণে সেদিন এভাবেই সূচনা হয়েছিল আলোর মিছিলের। প্রতি বছরের মতো এবারও আলোর মিছিল কর্মসূচি পালন করেছে কয়েকটি সাংস্কৃতিক সংগঠন। 25 মার্চ সন্ধ্যা 6:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে উদীচী, ছায়ানট, আমরা 71-এর পাশাপাশি আরও কয়েকটি সংগঠন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন।
তারা বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে কর্মসূচি পালন করতে না পেরে পরে সন্ধ্যা 7:30টায় জগন্নাথ হল সংলগ্ন গণকবরে মোমবাতি প্রজ্বলন করে শ্রদ্ধা জানান। এদিকে টাঙ্গাইল শহরের জেলা সদর পানির ট্যাঙ্ক সংলগ্ন বৌদ্ধভূমিতে শহীদদের স্মরণে নানা শ্রেণী পেশার মানুষ মোমবাতি প্রজ্বলন করেন। এদিন সন্ধ্যায় টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন, নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে আলোর মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বৌদ্ধভূমিতে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বলন করা হয়। গাইবান্ধায় প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহের উদ্যোগে আলোর মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি জেলা স্টেডিয়াম সংলগ্ন প্রধান বৌদ্ধভূমিতে গিয়ে শেষ হয় এবং সেখানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। সিলেটে আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে। 25 মার্চ সন্ধ্যায় বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠী, সিলেট জেলা সংসদ এর উদ্যোগে এই শোকাবহ কর্মসূচির আয়োজন করা হয়। এদিকে নিউ ইয়র্ক, লন্ডন সহ বিভিন্ন দেশেও আয়োজিত হয়েছে শহীদ স্মরণে আলোর মিছিল। বাংলার ইতিহাসে বীরতম সন্তানদের তালিকা করলে সেখানে জ্বলজ্বল করবে একটি নাম, শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন। এই অকুতভয় মানুষটি প্রথমবারের মতো সশস্ত্র বিপ্লবের মাধ্যমে এই দেশকে মুক্ত করার পরিকল্পনা করেছিলেন। 1971 সালের 26 মার্চ তাকে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী। বাংলা মায়ের এই বীর পুত্রকে নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যেও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বাংলাদেশের মতো বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রগুলোর জাহাজ চলাচলে অনুমতি দিয়েছে ইরান। দেশটির বন্ধুরাষ্ট্রের এই তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, চীন, রাশিয়া, ইরাক ও পাকিস্তানের নাম উল্লেখ করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি বলেছেন, পশ্চিমা গণমাধ্যমের দাবি অনুযায়ী হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ নয়। তিনি আরও বলেন, এই দেশগুলো আমাদের সঙ্গে কথা বলেছে এবং সমন্বয় করেছে। যুদ্ধের পরও ভবিষ্যতেও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। সবাইকে আবারও স্বাধীনতার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি বাঙালিয়ানার প্রদোষের সংবাদ। ধন্যবাদ।